প্রতিযোগিতা ঠিকই, কিন্তু যা লেটেস্ট রিপোর্ট আর কি, আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গ্রন্থাগার যেটা মানে অ্যারিস্টটলের নামাঙ্কিত, যেটা আলেকজান্ডার প্রবর্তন করেছিলেন মিশরে, সেইটার যা পরিসংখ্যান তাতে ডিজিটাল এবং প্রিন্টিং মিডিয়া দুটোই ইস্যু করা হয়। তাতে দেখা যায় যে প্রিন্টিং মিডিয়ারই সংখ্যাধিক্য, মানে সেটাই বেশি করে লোকে সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একদম যে ওটা ঠিক তা নয়, কিন্তু সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নয়, কিন্তু এখন ধীরে ধীরে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সব জায়গাতেই পঠনের যে অভ্যেসটা আবার পুনরায় ফিরে আসছে। তবে এই যে আমাদের যান্ত্রিক যুগের যে একটা উপকারিতা, অর্থাৎ এই যে মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলোতে নানা রকম টিভি, মোবাইল ইত্যাদির মাধ্যমে, সেগুলোও কিন্তু জ্ঞানই সরবরাহ করছে। সবচেয়ে খারাপ এমনটা নয়, ওখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। দুটোই দরকার, বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকার তো করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনো প্রিন্টিং মিডিয়া, যেটা বই পড়া মানে বই কেনা, এটা কিন্তু কমেনি। আমি সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলাম। ফ্রান্সে গিয়ে দেখেছি যে ট্রামগুলো যেগুলো চলছে তাতেও কিন্তু লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে। এমনকি বাসের যে চালক, সেও দেখেছি যে বাসটা যখন বন্ধ হয়ে আছে, দাঁড়িয়ে আছে, তখন কিন্তু সে বই খুলে পড়ছে। তারপর যখন বাসটা সে নিজে চালাচ্ছে, তখন তাতে আবার ওই একটা চিহ্ন রেখে পরে আবার যেখানে যে বাসটা থামাচ্ছে সেখানে কি আবার ওই পৃষ্ঠা থেকে পড়তে। এই যে পাঠ্য প্রিয়তা বাংলাদেশেও এখন পাঠক সংখ্যা অনেকটাই বেড়েছে। লাইব্রেরিগুলো হয়তো তেমন ভাবে আদৃত হচ্ছে না, ধীরে ধীরে হয়তো আবার ফিরে আসবে। আমরা একসময় তো যে কোনো অনুষ্ঠানে আমাদের বই ইত্যাদি উপহার দিতাম, সেটা কিন্তু এখন অনেকটাই নানা রকম কার্যকরী যন্ত্রে, যেমন মশারি, প্রেস্টিজ কুকার, বেডশিট ইত্যাদি দিতে শুরু করেছে। সেইগুলো কিন্তু আবার বদলাতে শুরু করেছে। এখন বিভিন্ন প্রতিযোগিতাতে আমরা বই তো পুরস্কার দিচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে। সরকার যদি বাস স্ট্যান্ড বা পাবলিক প্লেস সেখানে যদি বই পড়ার পরিকাঠামো তৈরি করে তাহলে একদম খুবই ভালো হয়। আমি সম্প্রতি দেখেছি একটা সেলুনে, সেখানে হয়তো অনেক ক্রেতার ভিড়, কিন্তু ক্রেতাকে ধরে রাখার জন্য তারা ওখানে বই রাখছে এবং সেই বই হয়তো পড়ছে, তারপর তার সময় এলে আবার সে চুল কেটে তাদের কমিশন দেওয়া হচ্ছে, সে ওই কমিশনে বই পড়ছে। একটা গ্রাম সম্প্রতি সাউথ ইন্ডিয়াতে দেখে এসেছিলাম, সেখানে গ্রামের মুদিখানাতেও বই আছে, চায়ের দোকানে বই আছে, পুরো মানে গ্রামটাই প্রায় বই। এইরকম দৃষ্টান্তগুলো তো অনেক আছে এবং বই থেকে সরে যাচ্ছে এমনটা ঠিক নয়। পৌরপ্রধান রয়েছেন আমাদের মঞ্চে, কর্মাধ্যক্ষ বৃন্দ রয়েছে, সদস্য, স্থানীয় গ্রন্থাগার কর্তৃবৃন্দ, আমরা সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন এবং করতালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলার শুভ উদ্বোধন ঘটছে। ঠিক এই মুহূর্তে শুভ উদ্বোধন করছেন ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলার বিশিষ্ট সাহিত্যিক, আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রী নলিনী বেরা মহাশয় সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ। বাংলার
দামোদর নদীর তীরে দেবী দুর্গার সাধনা শুরু আজকের এই উদ্বোধনী মঞ্চ অতিথিবৃন্দদের উজ্জ্বল উপস্থিতিতে আজ আরো সুন্দর হয়ে উঠেছে এই মঞ্চ। আমাদের মঞ্চে রয়েছেন, আমরা বরণ করে নিচ্ছি টিটিসিএল এর ভাইস চেয়ারম্যান মাননীয়া সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া। তাকে ব্যাজ পরিয়ে এবং শাল সহযোগে বৃক্ষ শিশু ৩৯তম বইমেলা কমিটির পক্ষ থেকে আমরা তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে আমরা শ্রোতা বন্ধুদের করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাতে অনুরোধ করছি। তাকে আমরা আজকের এই উদ্বোধনী মঞ্চ থেকে কিছু কথা বলার অনুরোধ রাখছি। পরে কাশীপুরে রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি এবং কাশীপুরে থাকাকালীন একটি রামায়ণ রচনা করেন কবি। এই রামায়ণে ৮টি ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলা। ঠিক এই মুহূর্তে আমরা সেই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি যে মুহূর্তের জন্য শুধু জেলা নয়, জেলার বাইরে বহু মানুষ অপেক্ষা করে। তা হলো বাঁকুড়া জেলা বইমেলার সেই উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক আজকের পর থেকেই আমাদের এই বইমেলার প্রতিটি স্টল খুলে যাবে। ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলার আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী নলিনী। অলরেডি একটা বই পড়ার এডুকেশনের দিকে সেরা আসার একটা কালচার আছে এখানকার। ছেলে মেয়েরা প্রত্যেক বছরই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে টপ 10 যে লিস্ট হয় সেখানে ওদের অনেক আমাদের ছেলে মেয়েরা এখানে এই জেলার থাকে। তো এই জেলাতে বই পড়ার একটা কালচার অনেকই ভালো আছে আর তাকেই প্রমোট করছে আজকে আমাদের এই যে অনুষ্ঠান, এই যে আমাদের বই মেলা, আমাদের প্রিয় বই মেলা হচ্ছে। এখানে আমরা চাই ছেলে মেয়েরা এখানে আসুক, সবাই পড়ুক। বাচ্চাদের জন্য বই পড়া, বই কেনা বাধ্যতামূলক, স্কুলে পরীক্ষার জন্য ওরা পড়ে। কিন্তু বয়স্করা যাদের জন্য এটা বাধ্যতামূলক না থাকলেও কিন্তু অনেকেই এখন হ্যাবিট হয়ে গেছে বই পড়ে। এর আগে সভাধিপতি ম্যাডাম বললেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে একটু কম হয়েছে কালচার, সেটা নিশ্চয়ই আমি বলতে চাইছি। আমি বলার আমার ইচ্ছা ছিল যে আমরা সকলেইকে এনকারেজ করব যে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকে, আমরা বইয়ের উপরে একটু ফোকাস করি। স্পেশালি ইয়াং জেনারেশন যারা আছে তারা আমি দেখছি অনেক কিছুই শিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টুইটার যেটা এখন হয়ে গেছে এক্স, এই অ্যাপের মাধ্যমে ইনফরমেশন পায়। সেই ইনফরমেশনের মাধ্যমে ওরা শিখে আর অনেক কিছু ভুল বুঝাবুঝিও শিখে যায়। যে সোশ্যাল মিডিয়া যে টেকনোলজির উপরে কাজ করে সেই টেকনোলজির তে অনেক ইস্যুজ আছে যেগুলো আমরা হয়তো জানি, কিছু লোক নাও জানে। তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সোশ্যাল মিডিয়াতে 2-3টে ইস্যুস খুবই প্রবলেম্যাটিক। একটা হয় যে সোশ্যাল মিডিয়াতে সবাই বলতে পারে, সবাই লিখতে পারে, তো আমরা জানি না কোন জিনিসটা কতটা ফ্যাকচুয়ালি কারেক্ট, কতটা ইনকারেক্ট, সেটা ভেরিফাই করা খুব মুশকিল। কিছু অ্যাপ, কিছু হ্যান্ডেলস আছে যারা কিন্তু ফ্যাক্ট চেকিং করে, সেটা কিন্তু সব সময় সম্ভব হয় না, এত ইনফরমেশন আছে। সেকেন্ডলি যে ইনফরমেশন আমাদের প্রয়োজনই নেই সেটাও আমরা দেখতে পাই। আপনারা যদি ফেসবুক অথবা টুইটার খুলবেন অথবা হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে আসে, তো যত পরিমাণে ইনফরমেশন আপনাদের কাছে আসছে হয়তো আপনাদের অত দরকারই নেই। তো আপনারা ইনফরমেশন ওভারলোড একটা হয়ে যাচ্ছে আর আপনাদের মাথার, আপনাদের ব্রেনের হয়তো অত ইনফরমেশন প্রসেস করার ক্যাপাসিটি নেই। আমরা এই জন্য বানিনি, কিন্তু অত ইনফরমেশন আমাদের কাছে আসছে। সেকেন্ডলি টেকনোলজিতে একটা সবচেয়ে বড় সমস্যা হয় যেটা অ্যালগোরিথম। এটা অ্যালগোরিথম বেসড প্ল্যাটফর্মস আছে, ওরা ব্যবসা করছে যারা এই টেকনোলজি চালায়, সেটা এনকারেজ করবে আপনাদেরকে এঙ্গেজ রাখার জন্য। তো আপনারা যে ধরনের আর্টিকেলকে, লিঙ্ককে ক্লিক করবেন অথবা যে ধরনের টপিকসকে ফলো করবেন, ওই টেকনোলজি কিন্তু সেটাই আপনাকে আরো বেশি করে দেখাবে। তো যদি আপনারা কোনো জিনিসটা পছন্দ করছেন আরো ওটাই বেশি দেখবেন আর ওটাই ভাববেন ওটাই ফ্যাক্ট আছে। তো কাউন্টার ভিউ কি আছে, ওটা সত্যি আছে কিনা, অথবা যদি কেউ কিছু বলছে তার উল্টা ভার্জনও কিছু আছে কিনা, সেগুলো চেক করার জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু কখনোই ঠিক নয়। এই ধরনের ইনফরমেশন ঠিক মতো কালেক্ট করার জন্য আমরা চাই যে আমাদের বাচ্চারা আর আমাদের বয়স্করা বই ম্যাক্সিমাম পড়ে, ম্যাক্সিমাম ইনফরমেশন কালেক্ট করে, একটু ডিপ রিডিং করে। তো আজকে যে বই মেলা করা হচ্ছে, এখানে আমাদের অনেক স্টলস আছে, সব ধরনের বই এখানে অ্যাভেলেবল থাকবে।
আমি সকলকে অনুরোধ করব, সকলকে এনকারেজ করব এখানে আসুক আর এখান থেকে বই কিনবেন, আপনাদের পছন্দের টপিকের বই কিনবেন আর বই পড়বেন। তাতে আমাদের শিল্পী, আমাদের ব্যবসায়ীরা যারা আছে তারাও লাভবান হবে। আর যারা আজকে প্রোগ্রাম করেছে আর যারা এই প্রোগ্রামের মধ্যে পার্টিসিপেট করছে, যারা এই বই মেলাতে পার্টিসিপেট করছে, তাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যায় এবং বই একমাত্র জায়গা, বই একমাত্র জিনিস যেটা আমরা পড়ার মাধ্যমে, সুযোগ সুবিধার মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশিকা এবং আমাদের ভালো খারাপ সচেতনমূলক কাজগুলো আমরা করে উঠতে পারি। আমি সকল স্তরের মানুষ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সকল মানুষকে বলবো যে আমাদের ছোট ছোট শিশুরা যারা আছে তাদেরকে আরো বেশি করে শিক্ষায় শিক্ষিত করা, সাথে আমাদের মায়েরা বাবারা যারা আছেন যারা সময় সুযোগের অপেক্ষায় পড়াশোনা করে উঠতে পারেনি এবং পড়াশোনা শিখতে পারেনি তাদেরকে আরেকবার করে সুযোগ করে দেবা প্রত্যেকটা স্তরের মানুষকে। কারণ শিক্ষার কোনো বয়স হয় না, আমি বিশ্বাস করি শিক্ষা যে কোনো সময়ে শেখা যায়। কেউ যদি তার গ্রাজুয়েশন কমপ্লিট না করেন, তার বাবা মা যদি তার ছেলে মেয়ের সাথে পড়াশোনা শিখতে চান, এবং আমরা জানি এখনকার যুগে সবকিছু অনলাইনের মাধ্যমে হয়ে গেছে এবং ব্যাংক লেনদেন থেকে শুরু করে সবকিছুই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো সবকিছুই অনলাইনের মাধ্যমে হয়ে গেছে, সেখান থেকে ব্যাংকের কাজ বা সবকিছু। তো আমাদের যারা বয়স্ক বাবা মা আছে তাদের এই কাজ শেখা অত্যন্ত দরকার। কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা অনেক সময় পয়সার বিনিময়ে ঠকে যায়। যদি অল্প বিস্তর নিজের নাম সই করা এবং একটু যদি পড়ে তারা জানতে পারে, সেক্ষেত্রে অনেক বেশি তারা মানে উপকৃত হবে। এরকম অনেক আইপিএস অফিসার আছেন, এরকম অনেক বড় বড় ডিএম সাহেবরা আছেন, এরকম অনেক বড় বড় আধিকারিকরা আছেন যাদের বাবা মা তারা ঠিক সময় সে পড়াশোনা শিখতে পারেননি, কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সমাজের ভালো দিক দেখতে গেলে এবং সমাজকে আরো সুন্দরভাবে তৈরি করতে গেলে তাদের ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাতে হবে। তারা তাদের সবকিছু ত্যাগ করে কিন্তু ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখিয়েছে। আজকে তারা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। আমার মাও কিন্তু এক কলমও লিখতে জানেন না, কিছুই জানে না। নিজের নামটা হয়তো এখন আমরা বলে কয়ে সই শেখাতে পেরেছি, তার বেশি কিন্তু জানে না। তো একটা কথা আমি এই কারণে শেয়ার করতে চাই যে পড়াশোনা বাবা মা জানে না বলেই ছেলে মেয়ে জানবে না, বিষয়টা সেটা না। আমার মা যখন পড়াশোনা জানতেন না, আমরা তো এমনি অবৈতনিক স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি ছোটবেলায়, তো পড়তে যখন বসতাম তখন আমার মা বলতেন যে কি পড়ছিস, জোরে জোরে পড়বি, এত আস্তে আস্তে পড়িস না। তো মানে জোরে জোরে পড়তাম, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, তো এই লাইনটা কিন্তু ভুল বললি, ওই লাইনটা কিন্তু ভুল বললি। আমি জানতামই না যে আমার মা আমার পড়াশোনা জানে না। তো বড় হয়ে যখন জানলাম যে আমার মা সইও করতে পারে না, তখন আমরা ভাই বোন মিলে মাকে পড়াশোনা শেখালাম, সই করা শেখালাম। তো এইরকমই মা ভাত খেতে দিত না রাত 9টা 10টার সময়, তাড়াতাড়ি ভাত রান্না করতো না, কারণ যদি ভাত খেয়ে ঘুমিয়ে যেতাম, মা তো পড়াশোনা জানে না, তো সেই কারণে খেতে দিত 9টা 10টার সময়, আর জোরে জোরে মুখস্থ করে পড়া বলা করাতো। তো সমস্ত বাবা মার কাছে আমার কাছে টাকা পয়সা নেই বলে আমি বাচ্চাকে পড়াতে পারছি না। আগে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার বাচ্চাকে পড়াশোনা শেখাবো, বড় হওয়াবো, সঠিকভাবে নিয়ে যাব, সঠিক মানুষ তৈরি করব। আর এটাও যারা এখনকার জেনারেশনে আছে তাদের উদ্দেশ্যে বলা যে পড়াশোনা শিখে চাকরি করব, এটা মূল উদ্দেশ্য নয়। আমার অনেক রাস্তা আছে, যে কোনো কাজই ছোট না, আগে মনুষ্যত্ব বোধটা তৈরি করতে হবে। পড়াশোনার মাধ্যমে যদি মনুষ্যত্ব বোধটা তৈরি করি তাহলে খারাপ কাজের দিকে এগোবো না। যদি একটা গ্রুপও থাকে, সেই গ্রুপে যদি আমি যুক্ত থাকি, যে একটা খারাপ গ্রুপ সেই গ্রুপে যদি থাকি, আমার মনে হয় এত বাজে গ্রুপের থেকে থাকার থেকে একা থাকা অনেক। বইমেলা হচ্ছে, বই কেনার প্রবণতাটাও কমে গেছে, বই পড়ার প্রবণতাটাও কমে গেছে। আমরা চাইবো যে বই পড়াটা একটু বাড়ুক, লাইব্রেরিতে রিডার সংখ্যা বাড়ুক, কেননা আমরা সব এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, সকলেই মোবাইলে আমরা সব পড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু এটাকে ছাড়াতে গেলে আমার মনে হয় এই সকল অনুষ্ঠানগুলোতে, আমার নিজের ব্যক্তিগত মতামত আমি এখানে প্রকাশ করছি, যে আমরা যে একটা করে ফুলের স্তবক দিই বা আমরা যা কিছু একটা করে গিফট এখানে দিয়ে আমরা অনুষ্ঠান মঞ্চে, সেটা না দিয়ে যদি একটা করে বই দেওয়া হয়, আমরা যদি একটা করে বই পাই এই মঞ্চ থেকে, আমরা আগে পড়তে শিখি, তারপর অপরকে বলবো পড়ার জন্য। আগে আমরা দেখতাম যে কোনো অনুষ্ঠানে সকলে কিন্তু বইটাও একটা প্রেজেন্টেশন হিসাবে দিচ্ছে, প্রতিটি মানুষের বাড়িতে কিন্তু ভালো সাহিত্যের পরিচর্যা ছিল। আমরা দেখেছি, আমি যখন ছোট ছিলাম আমার মা দেখতাম রান্না করতে করতেও বই পড়ছে, পাশের বাড়ির কাকুরা কিন্তু লাইব্রেরি থেকে বই তুলে এনে দিত,
2-4 দিনের মধ্যে একটা মোটা মোটা বই দ্বারা শেষ করে ফেলতো। এখনকার প্রজন্ম কিন্তু আমরাও এখন অনেকটা পিছিয়ে আছি, আমরা কেউ আর বইমুখী হচ্ছি না, বইয়ের থেকে অনেকটা দূরে থাকছি। আমার মনে হয় আমরা আগে যদি নিজেরা একটু করে পড়ার সময় বের করে নিই, আমরা অপরকেও বলতে পারবো। কেন লাইব্রেরিগুলো এখন অনেক উন্নত হয়েছে আগের চেয়েও। এখন মানুষ বই পড়তে পারবে না এমন নয়, লেখাপড়া করতে গেলে বইয়ের অভাবে পড়তে পারবে না তা নয়, লাইব্রেরিগুলো যথেষ্ট তাদের কাছে পুস্তক আছে, মানে সমস্ত সিলেবাসেরই পুস্তক আছে। এখন ছেলে মেয়েরা চাইলেই সেখানে গিয়ে পড়তে পারে, তাদের পড়ার রুম পর্যন্ত আলাদা আছে। আমরা চাইবো যে এগুলোতে সাধারণ মানুষ, সমস্ত মানুষকে এগিয়ে আসতে, যে গ্রামীণ গ্রন্থাগারগুলো আছে সেগুলোকে আরো পুনরুজ্জীবিত করে তুলতে। বিশেষ কিছু বলবো না, এই কটি কথা বলে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো Thank you.